টানা বর্ষণে তলিয়ে গেছে ঢাকার বিভিন্ন এলাকা। ৬ ঘন্টা ১৩০ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতা, কর্মজীবী ও ছিন্নমূল মানুষের ভোগান্তি। উত্তরে বানের পানি কমলেও সীমাহীন ভোগান্তি। কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর ও পঞ্চগড়ে খাদ্য ও সুপেয় পানির সংকটে বানভাসীরা। কোটা আন্দোলন স্বাধীনতা বিরোধী প্রেতাত্মাদের ষড়যন্ত্র, মন্তব্য আইনমন্ত্রীর। কোটার মতো গণতন্ত্রের জন্য লড়াইয়ের আহ্বান খসরুর। পিএসসি কর্মকর্তা আবু জাফর কারাগারে থাকলেও চলছে স্ত্রীর নামে কোচিং সেন্টার। সরকারি চাকরি প্রশ্ন ফাঁস নিয়ে নানা আলোচনা। এবং এবার সাদিক এগ্রোর বিরুদ্ধে কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ, ব্যবস্থা নেবে রাজস্ব বোর্ড। সরকারকে কঠোর তদারকির পরামর্শ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। ভোররাত থেকে ঝুম বৃষ্টিতে জলমগ্ন পুরো রাজধানী। কোথাও হাঁটু পানি, কোথাও বা জমেছে কোমর সমান পানি। সবচেয়ে নাজুক পরিস্থিতি পুরান ঢাকা, আজিমপুর, পলাশী, ধানমন্ডি, মিরপুর, শান্তিনগর, বেইলি রোড, মালিবাগ ও মৌচাক এলাকায়। যারাই ঘর থেকে বের হয়েছেন তারা পড়েছেন বিপাকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভোর থেকে ৬ ঘন্টায় ঢাকায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা আরও বাড়তে পারে। পার্বত্য চট্টগ্রাম সহ দেশের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আষাঢ়ের শেষ, তারপরও ভোররাত থেকে ঝুম বৃষ্টির কবলে রাজধানী ঢাকা। কয়েক ঘন্টার টানা বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার বর্ডার বাজার, দক্ষিণ মণিপুরের মোল্লাপাড়া সহ মিরপুরের বেশিরভাগ এলাকা। কোমর সমান পানিতে প্লাবিত শান্তিনগর, মালিবাগ, রেলগেট, মৌচাক ও মগবাজার। সরকারি ছুটির দিনেও যারা ঘর থেকে বের হয়েছেন পড়তে হয়েছে বিপাকে। আমি মতিঝিল থেকে এই পর্যন্ত হাইটে আসছি, ওদিকে পানি প্রায় কোমর পানি। সকাল থেকে এই বৃষ্টির কারণে ভাই সারা রাস্তা জ্যাম পাইছি, যাত্রী পাই নাই, গাড়ির ইঞ্জিনে পানি উঠে গেছে। আমরাও ভুগতেছি, জনগণও ভুগতেছে, প্রচুর পানি, যা বলার বাইরে। যাত্রী কম, রাস্তাঘাটে অনেক পানি কান্দি। নগরীর আজিমপুর, পলাশী, পল্টন মোড়, পুরান ঢাকা, কাউরান বাজার, শাহজাহানপুর, পশ্চিম তেজতুরি বাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডি সহ রাজধানীর অনেক রাস্তাতেই কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। পথচারীদের দুর্ভোগের শেষ নেই। অনেক যানবাহন রাস্তায় আটকে রয়েছে, আপনার নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, বাস, ট্রাক, প্রাইভেট কার, অনেক রিক্সা, সব গাড়ি নষ্ট হয়েছে মোটামুটি। দোকানের অবস্থা খুব কাহিল দেখা যাইতেছে। পানি কারণে ভাই দোকানই করতে পারতেছি না, খুলতে পারতেছি না, তাই বন্ধ। বিভিন্ন কাজ কাম এটা ওটা বাইরে আনার জন্য মানুষের যাদের বাইরে হইতে হয় তাদের তো ভোগান্তিটা অবশ্যই ভোগ করা লাগে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার ভোর থেকে ৬ ঘন্টায় ঢাকায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর ২৪ ঘন্টায় সারা দেশে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৩০৯ মিলিমিটার। শনিবার থেকে কমতে পারে বৃষ্টিপাত। এই যে বৃষ্টিপাতের প্রবণতা, এটা হচ্ছে যে আগামীকাল সকাল পর্যন্ত, মানে আজকে সারাদিনে ধারাটা অব্যাহত থাকবে, অথবা অঞ্চলভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণটা কম বেশি হতে পারে। তবে আগামীকাল থেকে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলকভাবে কমে আসবে, এবং কমে আসলেও দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বৃষ্টিপাতের যে প্রবণতাটা, এটা অব্যাহত থাকবে। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের সতর্ক বার্তা দেয়া হয়েছে। পাহাড়ের নিচে ও আশপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ভোররাত থেকে ঝুম বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী পুরান ঢাকার বিভিন্ন এলাকা। এই মুহূর্তে তাঁতিবাজার মোড়ে আছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। আরিফ, তাঁতিবাজারে জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন, আর কোন কোন সড়কে আসলে পানি জমেছে সে বিষয়ে জানাবেন। লিনি, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গুলিস্তান থেকে তাঁতিবাজারের যে সড়কটি রয়েছে, অর্থাৎ আমি ঠিক বংশাল চৌরাস্তার এখানে দাঁড়িয়ে আছি। আমি যদি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এখানে। আরিফ, ধন্যবাদ আপনাকে। টানা বর্ষণে তলিয়ে আছে রাজধানী নিউ মার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকার বিভিন্ন মার্কেট, বিপণী বিতান। দোকান পানি ঢুকে নষ্ট হয়েছে মালামাল, দোকান খুলতে পারেননি অনেক ব্যবসায়ী। এই বিষয়ে পরিস্থিতি জানাতে নিউ মার্কেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুদ্দিন সাফওয়ান যুক্ত হচ্ছেন। সাফওয়ান, নিউ মার্কেট এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর এই বিষয়ে কি বলছেন ব্যবসায়ীরা?
এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানী নিউ মার্কেট এলাকায়। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই নিউ মার্কেটের 1 নম্বর গেটের যে এলাকা, এটি কিন্তু আসলে পুরোটা তলিয়ে গেছে। সকাল থেকে রাজধানীতে যে বৃষ্টিপাত হয়েছে তার কিন্তু পরিণতি হিসাবে এই নিউ মার্কেটের এই এলাকা আসলে পুরোটাই আসলে তলিয়ে গেছে। এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের সাথে আমি কথা বলেছি, তাদের অনেক টাকার আসলে ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা আমাকে জানিয়েছেন। শুধু নিউ মার্কেটই নয়, এর আশেপাশে যে নীলক্ষেত মার্কেট, নীলক্ষেতের এলিফ্যান্ট রোড, হকার্স মার্কেট, প্রত্যেকটি মার্কেটেই কিন্তু বৃষ্টির পরে আসলে পানি জমেছে এবং তারা এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা যেমনটি বলছে যে তাদের বেশ কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা আসলে দাবি করছেন। আসলে এটি কিন্তু নিউ মার্কেটের চিত্র নতুন নয়, এর আগেও যখন রাজধানীতে আমরা বৃষ্টিপাতের ঘটনা দেখেছি সেখানে তখনও কিন্তু এই নিউ মার্কেট এলাকা আসলে বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। এই মুহূর্তে আসলে আমার সাথে একজন নিউ মার্কেটের ব্যবসায়ী রয়েছে, আমি একটু তার কাছ থেকে একটু শুনে আসতে চাই। আপনার কিসের দোকান এবং কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমার হচ্ছে ইলেকট্রনিক্সের দোকান আর কি। তো ইলেকট্রনিক্সটা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দেখা যায় আপনার মনে করেন মালের বেশিরভাগ মালগুলোই আর কি ফ্লোরে রাখা ছিল আর কি। তো এখন তো আমাদের গরমের সিজন, ফ্যান টুন বিক্রি করি, তো ওই হিসাবে আর কি ক্ষয়ক্ষতি মানে কি বলুম, মানে বলার কোনো মানে কিছু নাই এখানে। আর হয়তো আপনারা যদি ভিতরে যেতেন নিউ মার্কেটে হয়তো দেখতে পারতেন যে ক্ষয়ক্ষতির গুলা কতটুকু হয়েছে। আচ্ছা, আমি আরেকজন ব্যবসায়ীর সাথে আসলে কথা বলতে চাই। আপনার কিসের দোকান এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের কাপড়ের দোকান, আমরা ফ্লোরে রাখি। প্রায় এবং 4-5 ঘন্টা বৃষ্টি আসলে নিউ মার্কেটের ভিতরে পানি এসে পড়ে। মানে নিউ মার্কেটের মেন পানিটা হলো রাস্তা দিয়ে পানি নিউ মার্কেটের ভিতরে চলে যায়, আজিমপুরের পানি এটা নিউ মার্কেটের ভিতরে চলে যায়। এই এফেক্টটা বেশি হয়। আমাদের রাস্তাটা হলো উঁচা, মার্কেটটা হলো নিচা, এটার কারণে পানি বেশি যায়। আর আমাদের নিউ মার্কেটটা তো নিচা, পানিগুলো যদি যখন দোকানের ভিতরে ঢুকে অনেকজন ফ্লোরে মাল রাখে, মানে ডিসপ্লে গুলো খেলনা বলেন এটা বলেন এটা নিচে রাখা হয়। যখন এটা ভিতরে পানি যায় তো এইগুলো ক্ষতি এখন তো বলা যায় না ভাই কি ক্ষতি হয়েছে, মানে ক্ষতি হয়েছে। যে আমি আসলে আরেকজনের সাথে কথা বলবো। আপনার নিশ্চয় ঘড়ির দোকান বলছিলেন? ইলেকট্রনিক্সের দোকান। আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের দোকানে পাকিস্তানি ফ্যান আছে প্রায়, তারপরে ইন্ডিয়ান ফ্যান আছে, চার্জার ফ্যান। এখন গরমের সিজন, আমাদের কাছে সব ধরনের ফ্যান থাকে, কিন্তু যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা না বললেই নয়। ঠিক আছে, এই আশেপাশের রাস্তাঘাটের পানিগুলা সব মার্কেটের ভিতরে ঢুকে ফেলছে। তারপর হচ্ছে হইলো সুয়ারিজের লাইনগুলা ক্লিয়ার না, এই লাইনের কারণে এই পানিগুলা পাস না হওয়ার কারণে মার্কেটের ভিতরে ঢুকে যায়, আমাদের ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। এছাড়া আপনারা আসলে যেমনটি দেখতে পাচ্ছেন এই নিউ মার্কেট এলাকায় পানি হওয়ার কারণে এখানে কিন্তু যানবাহন চলাচল এক প্রকার বন্ধ রয়েছে বলা যায়। এখানে আমি কিছু রিক্সা বা ভ্যান গাড়ি টাইপের কিছু যানবাহন যেগুলো আসলে মানুষকে বিডিআর 3 নম্বর গেট থেকে নীলক্ষেতের দিকে আসলে পারাপার করছে এবং এর বিনিময়ে তারা কিন্তু 30 থেকে 50 টাকা করে নিচ্ছেন। এক প্রকার আসলে জনগণ এই বৃষ্টিপাতের ফলে এবং জলাবদ্ধতার ফলে জিম্মি হয়ে গেছে বলা যায়। এছাড়া যদি নীলক্ষেতের কথা বলি, নীলক্ষেতে কিন্তু পুরোটাই বইয়ের মার্কেট এবং এখানে কিন্তু প্লাবিত হওয়ার কারণে এবং দোকানদাররা কিন্তু তাদের দোকানগুলো খুলতে পারছেন না। তারাও যেমনটি বলছেন তাদেরও কিন্তু অনেক টাকার আসলে ক্ষতি হয়েছে। তবে বারবার আসলে এই নিউ মার্কেট এলাকায় আসলে যে জলাবদ্ধতার কারণ, এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র তিনি আসলে আমাদেরকে বলেছিলেন যে এই এলাকার যে পানি নিষ্কাশনের যে লাইন সেটি আসলে বিডিআর এর ভিতর, পিলখানার ভিতর দিয়ে হয়ে পাস হয়ে বুড়িগঙ্গায় যেত। কিন্তু বিডিআর বিদ্রোহের ঘটনা যেটি 2009 সালে ঘটে, এরপরে কিন্তু বিজিবির পক্ষ থেকে আসলে এই লাইনগুলো আসলে বন্ধ করে দেওয়া হয় এবং মেয়র আমাদের যেমনটি জানিয়েছেন তারা বেশ কয়েকবার দিন দরবার করার পরেও কিন্তু পিলখানা থেকে আসলে তাদেরকে এই ভিতর দিয়ে পানি নিষ্কাশনের যে লাইন সেটি আসলে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি, যার কারণে আসলে তিনি কয়েকদিন আগে বলেছিলেন যে নিউ মার্কেট এলাকায় আসলে যে জলাবদ্ধতা সেটি ঘটে। এছাড়া নিউ মার্কেট 1 নম্বর গেট ছাড়াও সামনে যে চন্দ্রিমা মার্কেট এবং এলিফ্যান্ট রোড, সেখানকার যে দোকানপাট, জুতার দোকান এলিফ্যান্ট রোডের, সেখানেও কিন্তু আসলে জলাবদ্ধতার কারণে দোকানের ভিতরে পানি ঢুকে গেছে এবং তাদেরও কিন্তু কোটি কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন। এ ছিল আসলে রাজধানীর নিউ মার্কেট থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। সাফওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সাফওয়ান সহকর্মী জানাচ্ছিলেন নিউ মার্কেটের বর্তমান পরিস্থিতি। দর্শক, আমরা আবারও জলাবদ্ধতার পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি তাঁতি বাজারে। সেখানে সহকর্মী রয়েছেন আরিফ যুক্ত হচ্ছেন। আরিফ, যেমনটি আপনাকে বলেছিলাম যে এখন তাঁতি বাজারে জলাবদ্ধতার কি পরিস্থিতি, সবকিছু মিলিয়ে জানাবেন। লিনিয়া, এই মুহূর্তে যে সড়কটিতে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গুলিস্তান থেকে তাঁতি বাজারের যে মেন সড়ক, সেই মেন সড়কের অবস্থা আমি যদি একটু দেখাই, যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে
মানুষ রাস্তার মাঝখানে যেগুলো রয়েছে সেগুলো হাঁটার চেষ্টা করছে। পুরো যে পরিবহন বিকল হয়ে পড়েছে বেশি, এত বেশি যে পানির ভেতরে ঢুকে যাওয়াতে, ইঞ্জিনে ঢুকে যাওয়াতে গাড়িগুলো বিকল হয়ে পড়েছে। আর বিকলের কারণে এখানকার যে সড়কগুলো রয়েছে সবগুলো সড়কে যানজট সৃষ্টি হয়েছে এবং যানজটের কারণে মানুষের যে ভোগান্তি, বাড়ি ফেরার ভোগান্তি কিংবা কর্মস্থলে যাওয়ার ভোগান্তি, সেই ভোগান্তি তাদের করতে হচ্ছে। যেহেতু আজকে শুক্রবার, সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ তারা কিন্তু তারা কোনোভাবে পারাপার হতে পারছে না। একবারে সড়ক অর্থাৎ কোর্ট কাছারি থেকে শুরু করে গুলিস্তান পর্যন্ত মেন সড়কগুলো পানি নিচ্ছে। আর মেন সড়ক ছাড়াও যে সড়কগুলো রয়েছে বিশেষ করে অলিগলি, সেগুলো আরো বেশি পানি রয়েছে। আমি যদি একটু বলে রাখি, ক্ষুব্ধ মানুষগুলো যে প্রতিক্রিয়াগুলো জানাচ্ছে, তারা আসলে বলছেন যে এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রদের যে প্রতিশ্রুতি ছিল জলাবদ্ধতা নিরসনে, সে প্রতিশ্রুতির কোনোটা আসলে তারা বাস্তবায়ন করতে পারেনি। ভোরের যে বৃষ্টি হয়েছে, সে ভোরের বৃষ্টির পরে এখন বেলা 2টা বাজে, অর্থাৎ কয়েক ঘন্টা পার হলো পানি নিরসন মানে পানি যে নিরসন হবে সে নিরসনের কোনো সুযোগ এখন পর্যন্ত দেখা পড়েনি। এবং আমরা দেখেছি যে ড্রেনেজগুলো রয়েছে, সে ড্রেনেজগুলো যে এই মুহূর্তে পরিষ্কার করা দরকার, সে পরিষ্কার করার জন্য যাদেরকে দরকার সিটি কর্পোরেশন লোকজন, তাদেরকে তেমন পাওয়া যাবে। আমরা একটু পুরো সড়কটা একটু দেখানোর চেষ্টা করছি যে পুরো সড়কের যে বেহাল অবস্থা হয়েছে, সে বেহাল অবস্থার মধ্যে আমরা একটু যাওয়ার চেষ্টা করব, মানুষের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে এই পানি দিয়ে মানুষ আসলে কিভাবে চলাচল করছে, আসলে এই ভোগান্তির শেষ বা কোথায়। আমরা যদি একটু দেখা যে মোটরসাইকেল যেগুলো রয়েছে সেগুলো আসলে এখন ভ্যানে করেই যাতায়াত করতে হচ্ছে, কারণ মোটরসাইকেলগুলো স্টার্ট বন্ধ হয়ে যাওয়াতে সেগুলো আসলে পানি দিয়ে নেওয়া খুব সহজ বিষয় হয়ে ওঠেনি। আমরা আরো দেখাচ্ছি এখানে আরো একটি দেখেন গাড়ি, দর্শকদের একটু দেখাই যে গাড়ি বিকল হয়ে পড়েছে, সে গাড়ি বন্ধ, অর্থাৎ সে গাড়ি যাওয়ারও কোনো সুযোগ নেই। যে যেভাবে পারছে কোনোভাবেই তারা একটু পায়ে হেঁটে বা কোনোভাবে তারা যাতায়াত করার চেষ্টা করছে। এখানে প্রত্যেকটা সড়ক আমি যদি অলিগলি দেখাই, অলিগলির ভেতরেও একই অবস্থা, অর্থাৎ প্রত্যেকটা সড়ক, প্রত্যেকটা দোকানপাট সবকিছুর ভেতরে পানি ভরপুর অবস্থা রয়েছে। এবং শুধুমাত্র রাস্তার যে বিভাগটি রয়েছে সেখান দিয়ে মানুষ একটু হাঁটার চেষ্টা করছে, তারপরে যখন কোনো পরিবহন যাচ্ছে সেটার চাপে, অর্থাৎ সেটা যখন চলে যাচ্ছে সে পানি স্রোত মানুষ ভিজে যাচ্ছে যেমন তেমন কোনোভাবেই তারা পারাপার হওয়ার চেষ্টা করছে। একটু যদি দেখানোর চেষ্টা করে প্রত্যেকটা সড়কে মানুষের যে বেহাল অবস্থা, যে ভোগান্তি, সে ভোগান্তি আসলে সকাল থেকেই, সে ভোর থেকে শুরু হয়েছে এবং এই ভোগান্তি এখনো চলমান রয়েছে। মানুষের ভোগান্তির আসলে যে শেষ থেকে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে পুরান ঢাকার যেসব ব্যবসায়ীরা রয়েছেন, তারা যেটি বলছেন যে তারা আজকে সকাল থেকে তাদের যে দোকানপাট রয়েছে ভাবেই সুযোগ নেই, অর্থাৎ সকাল সেই ভোরবেলার পানি এখনো রয়েছে। আমরা একটু কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, সব মনে জাম হওয়ার কারণে এখানে পানি যেতে পারতেছে না, এই কারণে পানি ভয়াবহতা বেশি। মানে চলতে হবে কখনো হয়নি। আমাদের গল্লি গেলে অবস্থা পুরো আরো বেশি ভয়াবহ, প্রত্যেকটা দোকানপাট ডুবে আছে, আমাদের মোটরসাইকেল যা আছে সব ডুবে আছে। কথা বলছিলাম এখানে পথচারীর সঙ্গে, তিনি বলছেন যে আসলে এরকম পানি পুরান ঢাকার মানুষ আগে কখনো দেখেননি। এত পানি হয়েছে যে পানির মানে যে জলবদ্ধতা আসলে কখন নাগাতে পানির নামবে সেটাই তারা আসলে বলতে পারছেন না। তো লিনিয়া, এ ছিল আমার কাছে পুরান ঢাকার জলবদ্ধতার সর্বশেষ সংবাদ। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, তাঁতীবাজারে জলাবদ্ধতার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সুনামগঞ্জ, জামালপুর ও সিরাজগঞ্জে। তবে মৌলভীবাজার, কুড়িগ্রাম, পঞ্চগড় ও লালমনিরহাটে বন্যার পানি কমতে শুরু করেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট।
24 ঘন্টায় সুরমা নদীর পানি 41 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের 16 ঘর পয়েন্টে বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঝড়ের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক, বন্ধ যান চলাচল। এক মাসের ভিতরে আষাঢ় মাসের ভিতরে 3 বার পানি হয়ে গেছে। বৃষ্টি এমনভাবে বৃষ্টি নামে যে বৃষ্টির কারণে ঘর থেকেও বারণ জানা। জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 35 ইউনিয়নে দেখা দিয়েছে শুকনো খাবার, সুপেয় পানির তীব্র সংকট। সিরাজগঞ্জে যমুনার পানিও বেড়েছে, জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও কমছে না ভোগান্তি। টানা 24 দিনের বন্যায় নষ্ট হয়েছে 6,734 হেক্টর জমির ফসল, ডুবে গেছে পুকুর ও মাছের ঘের। ব্রুড মাছ ছিল এবং ফোনা মাছ ছিল। ফোনা প্রায় 3 থেকে 4 লক্ষ ফোনা আসিল, ফোনাগুলো সব চলে গেছে। এই ফোনার আনুমানিক মূল্য হবে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা। আমরা পাওয়ার অবস্থা খুব করুণ অবস্থা হয়ে গেছে, এই পানিতে যাতায়াত করা, পানি খুব নোংরা। আমরা ঘরে দ্বারে পানি 2 বার এসেছে, আমরা বন্যা বেশিয়ে দিতেছি, আমরা থাকার কোনো জায়গা নাই। পঞ্চগড়ে অনেক স্থানে এখনো জলাবদ্ধতা, প্রায় 5 শতাধিক পরিবার পানিবন্দী রয়েছে। এখন আমাদের খুব ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা একটা সুষ্ঠু ব্যবস্থা করার জন্য আমি স্বনির্বদ্ধভাবে উদ্বোধন কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি। মোটামুটি আর কি 8-10 বিঘা এই আমাদের ক্ষতিগ্রস্ত এই অবস্থা আছে। আমরা বন্যার পানি নেমে গেলেও নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে লালমনিরহাটের তিস্তার পাড়ের বাসিন্দারা। দুশ্চিন্তায় পড়েছেন নদীপাড়ের কৃষকেরাও। কুড়িগ্রামে বন্যা কবলিত 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নষ্ট হয়েছে 7,350 হেক্টর জমির বিভিন্ন ফসলের ক্ষেত। এমন অবস্থা হচ্ছে কলার গাছও পাওয়া যায় না, কিন্তু যে কলার গাছ কিনে আনবো তাও পাইনি। বন্যায় বাড়ি ঘর, পাকের ঘর পর্যন্ত আমার ডুবে গেছে। এখন ভাত পাক করে খেতে পারতেছি না। রাস্তাঘাট তলে গেছে, বাড়ি ঘর তলে গেছে, আমি কেমন করে বেড়ে কেমন করে আমি জীবন বাঁচাই। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। বৃষ্টির দিনে ক্রেতা শূন্য কারণ বাজার। বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সবজির বাজারে। এ নিয়ে ভোগান্তিতে বিক্রেতারা, বেড়েছে সবজির দামও। কাঁচা মরিচ কিনতে কেজিতে গুনতে হচ্ছে 240 টাকা, আর চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। বাজারে দীর্ঘদিন যাবৎ নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে নাকাল সাধারণ মানুষ। বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে আরও ঊর্ধ্বমুখী। এ সপ্তাহে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। মূল্যবৃদ্ধির জন্য মিলার ও ব্যবসায়ী সিন্ডিকেটকে দুষছেন খুচরা বিক্রেতারা। যেমন মিনিকেটটা আমরা আগে বিক্রি করতে মনে করেন যে 62 থেকে 65 টাকা, এখন মিনিকেটটা মনে করেন 68 থেকে 70 টাকা বিক্রি করতে হয়। এভাবে প্রতিটা চালের দামই মনে করেন কেজিতে 2 টাকা 3 টাকা 4 টাকা করে বাড়ছে। যে জায়গায় আগে 3 কেজি চাল কিনতে পারতো, এখন তার 1 কেজি কিনতে কষ্ট হচ্ছে। দাম কেন বাড়তেছে এটা কি অদৃশ্য হাত রয়েছে জানি না। আবারও বাড়ছে মুরগির দাম, 10 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি প্রতি কেজি 180 টাকা এবং সোনালিকা 300 থেকে 310 টাকায় বেচাকেনা চলছে। সাদা ও লাল ডিমের হালি 44 ও 48 টাকা, আর ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2000 টাকার উপরে। সাধারণ ক্রেতা হিসেবে 180 টাকা ব্রয়লার মুরগি কিনে খাওয়ার মতো আসলে এটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। ছাত্রদল আন্দোলন চলছে, আবার এখন গাড়ি ঘোড়া বন্ধ, বৃষ্টির কারণে গাড়ি মাল আসতে পারে না, এর জন্য দাম বাড়তি। আমাদের পক্ষে তো এখন ইলিশ খাওয়া সম্ভব না, ইলিশ এখন স্বর্ণের মতো হয়ে গিয়েছে, এগুলো আমাদের পক্ষে সম্ভব না, আমরা শুধু দেখেই যাব। নতুন করে না বাড়লেও তেল, চিনি, ডাল সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম চড়া বলে জানান ক্রেতারা। আমরা যারা সাধারণ পরিবার যারা আছে প্রত্যেকেরই কষ্টদায়ক অবস্থানের মধ্যে আছে। সাধারণ জনগণের জন্য খুবই কষ্টকর ব্যয়বহুল, যা তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আর বৃষ্টিতে ড্রেনের পানি উপচে কারওয়ান বাজারে সবজি বাজার সয়লাভ। এতে দোকানে বসতে পারেননি বেশিরভাগ বিক্রেতা। 2-1 ক্রেতা এলেও বাজারে এমন জলাবদ্ধতায় ক্ষোভ জানান তারা। মানে ড্রেন যদি ঠিক মতো থাকতো, নালা পরিষ্কার, তাহলে তো পানি থাকতো না, আমরা একটু সুবিধা হতো। পরে হাঁটুর উপরে পানি আসতে অনেক কষ্ট হচ্ছে যাওয়া আসা, তারপরে এরপরে তো আবার শরীর চুলকাবে, স্বাস্থ্যের একটা ঝুঁকি আছে। বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 টাকা দরে, আর গাজর 180 ও বেগুন 100 টাকায় বেচাকেনা হচ্ছে। প্রতিদিনের যে ইনকাম হিসাবে আপনার সবজির যে দাম, এটার সাথে কোনো সমঝোতা নেই। বাজারে আমদানি বেশি হলে দাম কম, আমদানি কম হলে দাম একটু বাড়বেই, আমদানির উপরে সবকিছু। এছাড়া খাসির মাংস 1200 এবং গরুর মাংস 750 টাকায় বিক্রি হচ্ছে। ইফতেখার রেজা, দেশ টিভি,
ঢাকা। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্ন জবাবে এই মন্তব্য করেন তিনি। বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল কোটা আন্দোলনে, সেই প্রেতাত্মাদের ষড়যন্ত্র অস্বীকার করতে পারব না। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি আশাবাদ ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনে ক্লাসে ফিরবে তারা। নতুন প্রজন্মের যারা ছাত্র ছাত্রীরা যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। শিক্ষার্থীরা যেভাবে কোটার জন্য লড়াই করছে সেভাবে ভোট ও গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জলাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, নগরের পরিকল্পনায় মেধাবী লোকদের কাজে লাগাতে হবে। রাজনীতি, অর্থনীতির মতো দেশের সবকিছু ডুবে গেছে বলেও মন্তব্য করেন তিনি। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। আর আর্থিকভাবে, রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে। এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন, আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। বাংলাদেশের মেধা যদি ধ্বংস করতে চায় তাহলে তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনের মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই। বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সংবাদ দুপুরে আরো থাকছে। প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে শিশু উন্নয়ন কেন্দ্র টঙ্গীতে আনন্দ উৎসব। শিগগিরই আরও 3টি কেন্দ্র চালু হচ্ছে জানালেন প্রকল্প পরিচালক। বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হয়েছেন পিএসসির উপপরিচালক আবু জাফর। তিনি কারাগারে থাকলেও তার স্ত্রীর নামে গড়ে তোলা প্রতিষ্ঠান জ্যোতি কমার্শিয়াল সেন্টার চলছে বহাল তবিয়তে। সরকারি চাকরিতে নিয়োগে দেশের একমাত্র স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কিভাবে চাকরি প্রস্তুতির কোচিং সেন্টার চালান, সরেজমিনে তদন্তে দেশ টিভির ক্যামেরা জ্যোতি কমার্শিয়াল সেন্টারে। এই কর্মকর্তার রমরমা কোচিং ব্যবসা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে কি এই কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্ন ফাঁসের চক্রটি চালাতেন তিনি? মাহমুদ হাসানের 2 পর্ব ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন উজ্জ্বল হোসেন। আবু জাফর কর্মরত আছেন বিপিএসসির উপপরিচালক হিসেবে। সম্প্রতি বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন জালিয়াতিতে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। এখন রয়েছেন কারাগারে। পাবলিক সার্ভিস কমিশনের এ কর্মকর্তা কারাগারে থাকলেও তার স্ত্রীর নামে গড়ে তোলা প্রতিষ্ঠান জ্যোতি কমার্শিয়াল সেন্টার চলছে বহাল তবিয়তেই। নাম কমার্শিয়াল সেন্টার হলেও আদতে এটি একটি কোচিং সেন্টার, যেখানে সরকারি চাকরির প্রস্তুতির কোর্স করানো হয়। সরকারি নিয়োগে দেশের একমাত্র স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কিভাবে চাকরি প্রস্তুতির কোচিং সেন্টার চালান, তার সরজমিন তদন্তে দেশ টিভির ক্যামেরা জ্যোতি কমার্শিয়াল সেন্টারে। জানা গেল 1995 সাল থেকে স্ত্রী শিরিন আক্তার জ্যোতির নামে এই সেন্টারটি চালাচ্ছেন পিএসসির উপপরিচালক আবু জাফর। আবু জাফর হলো ওনার এই শিরিন আক্তারের স্বামী, উনি শিরিন আক্তার, আমরা এখানে কাজ করি। উনিও এরকম খণ্ডকালীনই আসে আর কি। তো একেবারে ফুললি এখানে ওনার তো অফিস আছে, উনি অফিস করে মাঝে মধ্যে আসেন এইভাবে আর কি। আচ্ছা, আমি যতটুকু জানি উনি একজন উপপরিচালক। তা তো অবশ্যই ডিডি। 70,000 টাকায় ভাড়া নেয়া অফিসে শিক্ষার্থী প্রায় 200। কর্মকর্তারা জানালেন, সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেন সেন্টারটির পরিচালক আবু জাফর ও তার স্ত্রী জ্যোতি। আবু জাফর উনি এখানে আসেন কখন? উনি খুব কম আসেন, চাকরি করে। আবু জাফর সাহেব আসেন মাঝে মাঝে। পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার কর্মকর্তার রমরমা এই কোচিং ব্যবসা নিয়ে উঠেছে প্রশ্ন। তাহলে কি এই কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্ন ফাঁসের চক্রটি চালাতেন তিনি? শিক্ষক আছে, সবাই সরকারি জব করে, এরা এসে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নিয়ে চলে যায়। তাও এখানে স্টুডেন্ট ছিল, তারা এখন চাকরি পেয়েছে, এরা এখানে এসে ক্লাস নেয়। হ্যাঁ, এখানে পড়াশোনা করলে ভালো চাকরি পাওয়া নিশ্চিত। আচ্ছা, উনি তো আর 3য় বা 4র্থ শ্রেণীর কর্মকর্তা না। উনি এখানে আসেন ক্লাস নিতে। পরীক্ষার কোশ্চিন কি ওনার পক্ষ থেকেই আসে? না, এই শিক্ষকরাই করেন নাকি।
বিএসসির কর্মকর্তা আবু জাফরের এই কোচিং সেন্টারের তত্ত্বাবধায়কের সঙ্গে কথার ফাঁকে বেরিয়ে আসে প্রশিক্ষকদের তালিকা, যা দেখে চোখ চড়ক গাছ এই প্রতিবেদকের। চমকপ্রদ সেই তথ্য থাকছে পরের পর্বে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এবার কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে ছাগলকান্দে আলোচিত সাদিক এগ্রোর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি 4টি আউটলেটে বিক্রি কম দেখিয়ে ভ্যাট ফাঁকি দেওয়ার তথ্য প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট অনুবিভাগ। তাদের গোয়েন্দা সেলের তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আর টিআইবি বলছে কর ফাঁকি বন্ধে সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। একের পর এক অভিযোগ আসছে আলোচিত সাদিক এগ্রোর বিরুদ্ধে। এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে তদন্তে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড। সাদিক এগ্রোর 4টি আউটলেটে বিক্রয় ও মূসক সংক্রান্ত দলিলাদি জব্দের পর প্রাথমিকভাবে বড় অঙ্কের ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে তারা। কর্মকর্তারা জানান 2019 সালের 1 জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত 4টি আউটলেটে কেনাবেচা হয়েছে প্রায় 15 কোটি 84 লাখ টাকা, কিন্তু ভ্যাট রিটার্নে কম দেখানো হয় প্রায় 10 কোটি টাকা। এর মাধ্যমে তারা ভ্যাট ফাঁকি দিয়েছে প্রায় 1 কোটি 32 লাখ টাকা। সবচেয়ে বেশি ফাঁকি দিয়েছে তেজগাঁও লিংক রোডের আউটলেটে। এ নিয়ে বড় পরিসরে তদন্ত চলছে জানিয়ে কর্মকর্তারা জানান সব তথ্য প্রমাণ হাতে নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় গোয়েন্দা সেলই এটার তদন্ত করবে এবং তারাই ব্যবস্থা নেবে। এনবিআর এ যোগাযোগ করলে ফান্ডটা জানতে পারবেন। সিআইসিতে আছে ওটা, হ্যাঁ, কেন্দ্রীয় গোয়েন্দা সেল। এদিকে কর ফাঁকি একটি বড় দুর্নীতি উল্লেখ করে টিআইবি বলছে সরকারের সদিচ্ছা পারে এমন অনিয়ম বন্ধ করতে। সাদিক এগ্রো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, আরও অনেকেই এই ধরনের অনিয়মের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করছেন এবং সেটা করছেন কিন্তু শুধু এককভাবে করছেন না, এর সাথে কিন্তু যোগসাজশকারী আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, প্রশাসনিক ক্ষমতা, এই যে ত্রিমুখী আতাত সেটির কারণে এটা করছেন। কাজে এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে এটাকে আরও বেশি বিকশিত দেওয়া হবে এবং সেটার দিকে আমরা ধাবিত হচ্ছি। সাদিক এগ্রো মোহাম্মদ ইমরান হোসেন কর অঞ্চল 6 সার্কেল 131-এর করদাতা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুর আরো থাকছে। গাজায় ইসরায়েলি তাণ্ডবে প্রাণ গেছে আরো 26 ফিলিস্তিনির, মরদেহ উদ্ধার করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। একনেকে শিশু উন্নয়ন কেন্দ্রের জন্য বিশেষ বরাদ্দের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে শিশু আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। শিশুদের নিয়ে বক্তৃতা ও সঙ্গীত প্রতিযোগিতার পাশাপাশি প্রায় 600 নিবাসীর মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এমন আয়োজনে যার পর নাই খুশি শিশু নিবাসীরা। বিদ্যমান 3টি শিশু উন্নয়ন কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের পরিচালক জানিয়েছেন নতুন 3টি কেন্দ্র চালু হলে শিশু বিচার ব্যবস্থার কাজ ত্বরান্বিত হবে। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি একনেকে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুমোদন করা হয় 5,459 কোটি 87 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্প। এর মধ্যে অন্যতম সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জয়পুরহাট, চট্টগ্রাম ও কিশোরগঞ্জ শিশু উন্নয়ন কেন্দ্র স্থাপন, যাতে বরাদ্দ দেওয়া হয়েছে 562 কোটি 11 লাখ টাকা। নতুন কেন্দ্রগুলো চালু হলে শিশু বিচার ব্যবস্থার কাজ ত্বরান্বিত হবে। একই সঙ্গে এসব কেন্দ্রের প্রশিক্ষণ ট্রেডগুলো চালুর ফলে শিশু নিবাসীরা যুগোপযোগী নানা ধরনের প্রশিক্ষণের স্মার্ট জনশক্তি হিসেবে গড়ে উঠবে বলে মনে করেন বিদ্যমান 3টি শিশু উন্নয়ন কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের পরিচালক। শিশুরাও তো আগামী ভবিষ্যৎ চিন্তা ভাবনা করেই প্রধানমন্ত্রী এটি সব আইনের সংঘর্ষে আদালত থেকে যেসব শিশু আসবে তাকে এখানে শিক্ষা থেকে শুরু করে প্রশিক্ষণ থেকে শুরু করে তাকে যাতে যখন সেখান থেকে বের হবে তখন যাতে অন্তত সমাজের বোঝা না হয়, সমাজে যাতে মূল স্রোতে আসতে পারে, সে যাতে আত্মস্বাবলম্বী হতে পারে, এই ধরনের সুযোগ সুবিধা রাখা হচ্ছে। শিশুদের সর্বোত্তম স্বার্থর কথা বিবেচনায় একনেক এই শিশু উন্নয়ন কেন্দ্রের জন্য এ যাবৎকালে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রীকে সীমাহীন কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ উৎসব পালন করেছে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র বালক শাখা। কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই উৎসবে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পর 1974 সালের 22 জন শিশুদের সুরক্ষায় শিশু আইন প্রণয়ন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আইনের সঙ্গে সংঘাতে কিংবা সংস্পর্শে আসা শিশুকে কারাগারে না রেখে তাদের সংশোধন বা পুনর্বাসনের উদ্যোগ নেন বঙ্গবন্ধু। বক্তারা বঙ্গবন্ধুর বিভিন্ন পদক্ষেপ ও তা বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, বিশেষ করে শিশু আইনের সংশোধন, শিশু বিচার ব্যবস্থার আধুনিকীকরণ, মেট্রো রেল ও পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। স্মার্ট শিশু উন্নয়ন কেন্দ্র গড়ে তুলতে কাজ করে যাওয়ায় বক্তারা সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, সমাজ কল্যাণ সচিব মোহাম্মদ খায়রুল আলম শেখ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল, প্রতিষ্ঠান শাখার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম ও বিদ্যমান 3টি শিশু উন্নয়ন কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে বক্তব্য ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। খোলা আকাশের নিচে শুভ্র বলাকার মতো সবুজ চত্বরে বসে শিশু নিবাসীরা আনন্দ উপভোগ করেন, যেন এক মুহূর্তের জন্য তাদের মন প্রশান্তিতে ভরে যায়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রায় 600 নিবাসী সহ উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দেশে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা থাকলেও আতঙ্কে নির্বিচারে মারা হচ্ছে সাপ। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে ব্যাপক ফসলহানির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বন্যপ্রাণী আইনে সাপ মারা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও তা প্রয়োগে কার্যকর উদ্যোগ নেই বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের। বিস্তারিত হাসান মাহমুদ রিপোর্টে। মাদারীপুরের শিবচরের চর জানাজাতের বাসিন্দা মমিন শেখ গেল রোববার বাড়ির পাশে দেয়া জালের বেড়ায় কামড়ের শিকার হন রাসেলস ভাইপারের। ব্যথা তীব্র না হলেও ভর্তি হন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। দীর্ঘ পর্যবেক্ষণের পর বিষক্রিয়ার লক্ষণ না থাকায় অ্যান্টিভেনম ছাড়াই সুস্থ হন তিনি। দেখে দেখে তারা রাসেল ভাই কামড় তোমার দিয়েছে ঠিকই, দাঁত বইছে ঠিকই বইতে পারে, কিন্তু বিষ ঢুকে নাই। একই দিনে উপজেলার চর শেখপুর গ্রামে স্থানীয় বাজার থেকে ফেরার পথে সাপে কাটে সজীব হাওলাদারকে। কিছুক্ষণ পর মাথা ঘুরে পড়ে গেলে নেওয়া হয় হাসপাতালে। সাপে কামড় দিছে, এখন যাও কাজের আমি আসছি হাসপাতালে, আসার পর আমাকে অ্যান্টিবায়োটিক দিছি, এখন একটু মোটামুটি সুস্থ আছে। স্বাস্থ্য অধিদপ্তরে সারা দেশের তথ্য না থাকলেও রাজশাহী মেডিকেল কলেজে এবছর 73 জন সাপে কাটা রোগী ভর্তি হন। এর মধ্যে রাসেলস ভাইপারে আক্রান্ত 18 জনের মধ্যে 5 জনের মৃত্যু হয়। শঙ্খিনী ও গোখরায় আক্রান্ত 55 জনের মধ্যে মৃত্যু হয় 6 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে 4 ধরনের বিষধর সাপের বিপরীতে কাজ করে এমন পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে হাসপাতালগুলোতে। মৃত্যু হওয়া অধিকাংশ ঘটনাই ঘটে দেরিতে হাসপাতালে আসায়। অ্যাটলিস্ট উপজেলায় 2টা ডোজ থাকুক, অ্যাটলিস্ট 2টা পেশেন্টের জন্য যাতে ম্যানেজমেন্টরা করতে পারে, এই জন্য আমরা ওখানে 20 ভায়ার অথবা 2টা ডোজ দিচ্ছি। পাশাপাশি যদি কারো হয়তো ইউজ হয়ে যায়, কারো ডিমান্ড হয়ে যায়, কারো যদি জিরো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সিভিল সার্জনকে আরো অতিরিক্ত 5টা ডোজ দিচ্ছি যাতে ওরা ফিল আপ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন রাসেলস ভাইপার বিষধর হলেও সবচেয়ে অলস প্রকৃতির। অকারণে এসব মারায় ব্যাপক ফসলহানির শঙ্কা বিশেষজ্ঞদের। ফসলের যে প্রধান ক্ষতিকর প্রাণী ইঁদুর, এই ইঁদুরটা কিন্তু প্রাকৃতিকভাবে দমন করে চন্দ্রবোরা সাপ সহ আমাদের যে সাপগুলো, বড় সাপগুলো, বিশেষত বিষধর সাপগুলো, সেইগুলোই কিন্তু এই ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। ইঁদুরের সংখ্যা যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের ব্যাপক ফসলহানির একটি আশঙ্কা আছে। বন্যপ্রাণী আইনে সাপ মারা সম্পূর্ণ বেআইনি, তবে নির্বিচারে সাপ মারার বিপরীতে আইন প্রয়োগ না করে সচেতনতা বৃদ্ধিতে সীমাবদ্ধ বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর। আমাদের মাঠ পর্যায়ে যত অফিস আছে, সেই সাথে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কর্মীরা আছে, তাদের মাধ্যমে আমরা তাদের কাছে যাচ্ছি, পৌঁছাচ্ছি এবং এই মেসেজটি দিচ্ছি যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সাপে কাটার কার্যকরী চিকিৎসা থাকলেও এখনো অধিকাংশ মানুষ ওঝার কাছেই যায়। মৃত্যুর ঘটনায় সাপ মারার প্রবণতা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বাহিনীর বর্বরতার শেষ কোথায়? গাজা সিটি ছেড়ে যাওয়ার সময় আশ্রয়হীন বাসিন্দাদের লক্ষ্য করে গুলি ছুড়ছে সেনারা। পথে পথে পড়ে আছে লাশ, এমনকি মরদেহ নিতেও বাধা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তবে এখন পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পেছনে ইসরায়েলকে দুষছে হামাস। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। গাজা নগরী খালি করতে ফিলিস্তিনিদের 2 দিন আগে নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। প্রাণ বাঁচাতে যে যেভাবে পারছেন শহর ছাড়ছেন। কেউ পায়ে হেঁটে, কেউ ঘোড়ার গাড়িতে চেপে ছুটছেন আশ্রয়ের সন্ধানে। জীবন বাঁচাতে শহর ছাড়তে গিয়ে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
সেনারা আমাদের থামিয়ে তল্লাশি চালিয়েছে, 1 ঘন্টা আমাদের আটকে রেখেছিল। আমরা 3 দিন আগে গাজা শহর ছেড়েছি, সেখানেও আটকে রাখা হয়। বিমান থেকে হামলা চালানো হচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ওই শহর ছেড়ে পালানোর সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। পথে অনেকের মরদেহ পড়ে রয়েছে। উদ্ধার করতে গেলেও বন্দুকের মুখে পড়তে হচ্ছে ফিলিস্তিনিদের। বৃহস্পতিবারও উপত্যকার বিভিন্ন জায়গায় চলে হামলা, প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গাজায় এখন যুদ্ধবন্ধের সময় এসেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দিনের পর দিন এভাবে চলতে পারে না। জিম্মিদের মুক্তির পাশাপাশি নিরাপদ যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে কাজ করছে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। 6 সপ্তাহ আগে আমি একটি লিখিত পরিকল্পনা প্রকাশ করেছিলাম, যা নিরাপত্তা পরিষদ ও G7 সম্মতি জানিয়েছে। হামাস ও ইসরায়েলও একমত। তবে বিষয়টি জটিল, এখনো কিছু গ্যাপ রয়ে গেছে। চুক্তি বাস্তবায়ন এবং যুদ্ধের অবসানে আমি দৃঢ় প্রতিজ্ঞ। এ যুদ্ধ এখানেই শেষ হওয়া উচিত। তবে যুদ্ধবিরতি একটি কাঠামো অনুযায়ী হতে হবে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমাদের জিম্মিদের মুক্ত করার জন্য ফ্রেমওয়ার্ক অনুযায়ী চুক্তিতে যাব, কিন্তু হামাস তাদের দাবিতেই অটল। তাদের শর্ত অনুযায়ী যুদ্ধবিরতিতে গেলে বিপদে পড়বে ইসরায়েল। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থামবে না। যুদ্ধবিরতি বাস্তবায়নে মিশরের কায়রোয় যে আলোচনা চলছে তাতে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তেল আবিবের বিরুদ্ধে আলোচনায় সময়ক্ষেপণ এবং বানচালের অভিযোগ এনেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। মুম্বাই এখন উৎসব মুখর পরিবেশ। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়েকে কেন্দ্র করে সাজরব। আজ দুপুর 3টায় মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ের আয়োজন। যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ছাড়াও হলিউড বলিউডের তারকারা। আর জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। বিশ্বের অন্যতম ব্যয়বহুল বিয়ের একটি। বলিউড থেকে হলিউড পাড়া সর্বত্রই চলছে এ বিয়ে নিয়ে আলোচনা। বিশ্বের শীর্ষ ধনীদের একজন ভারতের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা, যা নিয়ে হইচই ভারত জুড়ে। মহা ধুমধামে শুক্রবার আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে 7 পাকে বাঁধা পড়ছেন এই জুটি। দুপুর 3টায় বরযাত্রী নিয়ে হাজির হবেন আনন্দ। রাত 8টায় ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে। 9:30টায় হবে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারত ও বিশ্বের নানা দেশের অতিথি এখন মুম্বাইয়ে। অতিথিদের জন্য থাকছে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক। সালমান খান থেকে রণবীর সিং, মাধুরী দীক্ষিত ও আলিয়া ভাটের মতো তারকার ছড়াছড়ি। দেখা গেছে সাবেক ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনিকেও। বিয়ের অনুষ্ঠান মাতিয়ে রাখবেন কিম কার্ডিশিয়ান ও তার বোন ক্লোই কার্ডিশিয়ান। অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আনন্দ রাধিকার বিয়েকে ঘিরে মুম্বাই যেন এখন উৎসবের শহর। এই বিয়েকে ঘিরে হোটেলগুলোও নিচ্ছে বাড়তি ভাড়া। অভিযোগ রয়েছে 13,000 রুপির একটি রুমই এখন ঠেকেছে 91,000 রুপিতে। মজার বিষয় হলো চড়া রেটের পরও অধিকাংশ হোটেল খালি নেই। মার্চে আনন্দ রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠানেও ছিল চোখ ধাঁধানো আয়োজন। অভিনেতাদের পাশাপাশি ছিলেন মাইক্রোসফটের বিল গেটস এবং মার্ক জাকারবার্গও। শিডিউল অনুযায়ী আগামী 14 জুলাই রিসেপশন। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ দুপুর।